যখন আন্দোলন হলো, আপনি আন্দোলনকারীদের সাথে ছিলেন, সবচেয়ে টাফ টাইমেও ছিলেন স্যার, ওইটা আপনার মানে মানে কী কারণে আপনি এসেছিলেন, যদি আপনি একটু আপনার ব্যাপারটা বলতেন, আর আজকে আপনি এখানে? আন্দোলনের সময় ইনভলভ হওয়াটা মানে শেষের দিকে খুব জরুরি ছিল। শুরুর দিকে কিন্তু ফেসবুকে ছিলাম, মাঝে মাঝে একটু হয়তো কমেন্ট করেছি ওদের সমর্থনে, কারণ ওদের যে আন্দোলনটা সেটা যৌক্তিক মনে হয়েছিল সে কারণে, এবং সেটা আন্দোলনটা ওদেরই ছিল। কিন্তু একটা পর্যায়ে এসে যখন দেখলাম যে র্যান্ডমলি মানুষ মারা যাচ্ছে এবং মারা হচ্ছে, তখন ঘরে বসে থাকাটা খুব মুশকিল ছিল। কিন্তু যেটা খুব স্ট্রাইক করেছিল সেটা হচ্ছে যে ছেলেরা নট নেসেসারিলি যে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে, নট নেসেসারিলি যাদের স্বার্থ আছে তারা কিন্তু সবাই মিলে, যাদের কোনো স্বার্থই নেই, যাদের এই আন্দোলনের সাথে যাদের কোনো কানেকশন নেই, তারা পর্যন্ত যেভাবে ইনভলভ হয়েছিল একটা ভালো কজের জন্য, সেটাই একটা বড় মোটিভেশন ছিল। এবং আমার মনে হয়েছিল যে এটা যদি না করি নিজের কাছে একটা অপরাধবোধ কাজ করবে। কিন্তু যেখানে শুধু ছেলেরা না, আমাদের মেয়েদেরকে যেভাবে ইনভলভ হতে দেখেছি, তারপরে কিন্তু আর থাকা যায়নি। এবং শেষে যখন দেখলাম যে খুব র্যান্ডমলি মারা হচ্ছে, তখন রাস্তায় বেরোতে আসলে বাধ্য হলাম। শেষের দিন যেদিন আমরা সকল স্বাধীন হলাম, সেদিন কিন্তু আমি যখন বেরিয়েছিলাম অনেক ছেলের মতো, কারণ অনেক ছেলে কিন্তু বাসার থেকে পারমিশন নিয়ে জানি, কিন্তু আমিও তাই, কিন্তু বাসায় জানতো না যে আমি যাচ্ছি, কেন বললে হয়তো যেতে দিত না, তো আমি চলে গিয়েছিলাম ওভাবেই। সো আই এম গ্ল্যাড যে আই কুড বি পার্ট অফ ইট। এবং এটা না হতে পারলে আমার নিজের থেকেই আমি অপরাধ বোধ করতাম। আজকে ঘটনাচক্রে জানতে পারলাম যে মেয়েরা এখানে আসছে প্র্যাকটিস করতে। যেহেতু মেয়েদের ব্যাপারে আমি কাজ করেছিলাম মেয়েদের সাথে, সামনে ওদের বিশ্বকাপ আছে, তো ভাবলাম যে দূর থেকে একটু দেখে যাই ওরা কেমন প্র্যাকটিস করছে। জানি যে ওরা বোলিং ফিল্ডিংটা ভালো করছে, ব্যাটিংটা ভালো করছে না, সো দূর থেকে একটু দেখা যে ওরা অ্যাকচুয়ালি কেমন করছে, বা যদি সম্ভব হয় দুজনের সাথে একটু কথা বলা, তারপর চলে যাওয়া, অন্য একটা কাজ আছে সেটাতে চলে যাওয়া, সে কারণে অ্যাকচুয়ালি আসা। I don't think I have ever cared, কারণ আমি আমার জীবনে এরকম অনেক সিদ্ধান্ত নিয়েছি যেগুলি আমার এগেইনস্টে গেছে, বা আমি আরও ভুগতে পারতাম, এরকম সিদ্ধান্ত আমি অনেক নিয়েছি। সো ওটা খুব একটা বড় ব্যাপার ছিল না আমার জন্য। বড় ব্যাপার যেটা ছিল যে আমার কনসিয়াসের কাছে ক্লিয়ার থাকাটা খুব জরুরি ছিল, সেটা আমি ক্লিয়ার আছি, এটাই আমার স্যাটিসফ্যাকশন। মানে আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন, যেটা বাইরে থেকে অনেকেই মনে করে, এর চাকচমক দেখে মনে করে, বা অনেক কিছু দেখে মনে হয় যেন বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন। কিন্তু আমার মনে হয় যে এটার যে অপরচুনিটি ছিল, বিসিবিতে যে অপরচুনিটি ছিল, সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মোটেই হয়নি। সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে, সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। কারণ এগুলি একটু স্ট্রেটন করতে পারলেই বোধহয় আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে, এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে, দেয়ার ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না। আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না যে নেপালের সাথে জিতবো আমরা খুব খুশি হয়ে যাবো, সেই জায়গায় তো আমাদের থাকার কথা না এখন, কিন্তু তেমন হয়ে গেছে। কিন্তু সো আমার মনে হয় যে এখানে সুযোগ আছে, ভালো কাজ করতে পারলে বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। স্যার, আপনি কি প্রশ্ন করতে যাচ্ছেন সেটা হচ্ছে যে আমরা এর আগে দেখেছি যখন বোর্ডের ডিরেক্টররা যখন ছিল, দেশের বাইরে ট্যুর হয়েছে, তারা টিমের সাথে গেছে, অনেক তারা বিভিন্ন দেশে তারা ট্যুর করেছে। আজকে যখন দেশের এই অবস্থা, ক্রিকেটারদের সামনে পাকিস্তান সিরিজ, এরপর ইন্ডিয়া সিরিজ, অনেক ইম্পর্টেন্ট সিরিজ আছে, ওয়ার্ল্ড কাপ আছে মেয়েদের, এই অবস্থায় বোর্ডের অনেক ক্রিকেট কর্তারাই বোর্ডে আসছেন না, একেবারে অভিভাবক শূন্য অবস্থায় আছে ক্রিকেটটা এবং ক্রিকেটাররা। কেন তারা এখনো দায়িত্ব না নিয়ে এভাবে কেন তারা লুকিয়ে আছে, বা কেন এই ব্যাপারটা আপনি না, এতে বোঝা যায় যে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো সে সময় পালন করেনি। যদি ঠিকমতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন। ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন, তাহলে তারা সত্যি আসতেন। কিন্তু তারা, আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল, তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কী হয়েছে, ক্লাবগুলোর কী অবস্থা, ঢাকা লিগের বলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি, পুরোটা ক্রিকেট
খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখন এই অবস্থায় আছি, আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এতটা নিচে নেমে গেছে। সো আমার মনে হয় দায়টা তাদের কারণেই তারা আসতে পারছে না। স্যার, যে পরিবর্তনের কথা বলছেন বিসিবিতে আপনি, সেটা আসলে কোন জায়গাগুলোতে পরিবর্তন করা উচিত বলে আপনি মনে করেন? অবভিয়াসলি আমার মনে হয় যে দায়টা সবচেয়ে বেশি লিডারশিপের মধ্যে পরিবর্তন আনাটা খুব দরকার। লিডারশিপ যদি ঠিক থাকে বাকি জিনিস কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলাইজড হয়ে যায়। সো মানে এখন তো ব্যাপারটা হচ্ছে যে আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে, রিফর্মেশনের ব্যাপার যদি আমরা বলি অনেক সমস্যা আছে, বাট অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা তো ডেফিনেটলি চাইবো এমন একটা বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় কিছু দেখার স্বপ্ন থাকবে, যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে উঠিয়ে নিতে চাইবে, এবং সেই জন্য যে স্বচ্ছতা, যে জবাবদিহিতার ব্যাপারগুলো থাকা প্রয়োজন সেগুলো থাকবে। তো সেরকম মানুষজনই দরকার, এবং সেরকম অনেক মানুষ কিন্তু আমাদের দেশে আছে। আনফর্চুনেটলি অনেক দিন ধরে তারা কোনো সুযোগই পায়নি কাজ করার। স্যার, আপনি আজকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, তারা কেউ সেফটি নিয়ে কোনো উদ্বিগ্ন কিনা, কিছু বলেছে কিনা? না, তেমন কোনো কথা বলেনি কিন্তু আমার মনে হয় না এখন সেফটি খুব সমস্যা আছে। আমরা জানি যে রাতের বেলা কিছু সমস্যা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু বানানো কিছু সমস্যা হচ্ছে, এবং সেগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু উন্নতি হচ্ছে। আমার ধারণা নেক্সট কয়েকদিনের মধ্যে আমরা একেবারেই শান্ত একটা বাংলাদেশকে পাবো, যেখানে সবাই যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, এবং যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছে, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনটা হয়েছে, আর সবাই সেদিকেই মনোনিবেশ করবে। স্যার, আমাদের দেশে এখন একটা তত্ত্বাবধায়ক সরকার, এবং এরকম তো ক্রিকেট বোর্ডে আগেও হয়েছে, 2007-এ হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আরেকটা বিসিবির একটা অ্যাডহক কমিটি ফর্ম করতে হয়েছিল। তো আপনি মাত্র বললেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইরে অনেক লোকজন আছে, যারা অর্গানাইজার্স আছে বা ব্যক্তি আছে, যারা খুব ভালোভাবেই চালাতে পারবে, বা তাদের অনেক জায়গায় অনেক ভালো রেপুটেশন আছে। স্যার, আপনিও কি কোনোভাবে ইন্টারেস্টেড হবেন যে যদি রিফর্ম করতে বলা হয় আপনাকে ক্রিকেট বোর্ডে? না, ইটস নট অ্যাবাউট মি। আমার মনে হয় যে যারা সত্যিকার অর্থেই ক্রিকেটে ভালো চায়, এবং ক্রিকেটে ভালো চাওয়ার ব্যাপারটা কিন্তু অন্যরকম, কারণ ক্রিকেট বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করে পৃথিবীতে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই কিন্তু। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে রাইট কাইন্ড অফ পিপল আর হিয়ার। সো ইটস নট ন্যাচারালি আমাকেই হতে হবে, দ্যাট মে বি আদার পিপল। আমাদের দেশে আছে, দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে যারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট যোগ্যতা রাখে কিন্তু। সো আমার মনে হয় যে তাদেরকে নিয়ে যদি কিছু চিন্তাভাবনা করা হয়, তাহলে বোধহয় তারা তাদের মতো করে ড্রাইভটা নিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ তারা এটা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানে একটা প্রিভিলেজ, তারা এটাকে রেসপন্সিবিলিটি হিসাবে নেবে, উইচ ইজ সো ইম্পর্টেন্ট। কারণ আমরা এখানে সব সেলিব্রিটিদের দেখতে পাই, কাজের মানুষদের কিন্তু আমরা এখানে দেখতে পাই না। তারা সবাই কাজের মানুষ, এবং এরকম অনেক মানুষ আছে। সবাই কিন্তু বলছে রিফর্ম বিসিবি, আপনি কি তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? কারণ এই যে রিফর্ম বিসিবির কথা বলছেন আপনিও তাদের সাথে কীভাবে দেখেন? না, আমি দেখেছি, ফেসবুকে দেখেছি, তাদের মতামতের কথা দেখেছি, তাদের অনেক গ্রিভেন্স আছে, তারা অনেকে সাফার করেছে অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। বিকেএসপির অনেক ডিসিশনের কারণে তারা নিজেরাও সাফার করেছে, ফ্রাস্ট্রেটেড হয়েছে, ডিপ্রেশনে ভুগে যেটা হওয়া একেবারেই উচিত হয়নি। সো সে কারণেই তাদের এই কথাটা বলা, এবং এর সাথে দ্বিমত করার আসলে অবকাশ নেই। কারণ যদি একই মানুষ যদি একই কাজ করে, রেজাল্ট কিন্তু একই হবে। সো আমার মনে হয় পরিবর্তনটা খুব জরুরি। কাউকে আমি ছোট করছি না, বড় করছি না, কাউকে আমি দোষারোপ করছি না। আমার মনে হয় পরিবর্তনটা দরকার। তাতে যেটা হবে যে নতুন কোনো অ্যাক্ট আমরা দেখতে পাবো, নতুনভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হয়তো আমরা দেখতে পাবো তার মধ্যে দিয়ে।